বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় বিশ্ব সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি। মহাবিশ্ব সৃষ্টির পূর্ব মুহূর্তকে কি বলা হয়? মহাবিশ্ব সৃষ্টির পূর্ব মুহূর্তকে বলা হয় টাইম জিরো বা জিরো আওয়ার। পরের প্রশ্ন হচ্ছে, আভ্যন্তরীণ বিপুল তাপ এবং চাপের কারণে প্রচণ্ড শব্দে ডিম্বাকার বস্তুর মহাবিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল আমাদের মহাবিশ্ব। এটা কি? এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব। আবার পড়ছি, জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আভ্যন্তরীণ বিপুল তাপ এবং চাপের কারণে প্রচণ্ড শব্দে ডিম্বাকার বস্তুর মহা বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল আমাদের মহাবিশ্ব। এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে বেলজিয়ান বিজ্ঞানী জি লেমেটার। জি লেমেটার কোথার অধিবাসী ছিলেন? এটা হচ্ছে বেলজিয়াম। এটাও কিন্তু আসে। বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বইয়ের নাম কি? বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বা কালের সংক্ষিপ্ত ইতিহাস। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন কে? বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংস। হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর? হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়। উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের? উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতি গ্রহের। বৃহস্পতির ৬৭টি উপগ্রহ আছে। সৌরজগতের দ্বিতীয় গ্রহের নাম কি? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম হচ্ছে শনি গ্রহ। সবুজ গ্রহ কোনটিকে বলা হয়? সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে। যে গ্রহের হাজার হাজার বলয় আছে তার নাম কি? যে গ্রহের হাজার হাজার বলয় আছে তার নাম হচ্ছে শনি। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্রই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। পরের প্রশ্ন, চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন কে? চাঁদের উপর সর্বপ্রথম পা রেখেছিলেন হচ্ছে নীল আর্মস্ট্রং। গ্রহরাজ কোন গ্রহকে বলা হয়? গ্রহরাজ বলা হয় বৃহস্পতি গ্রহকে। সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে কোন গ্রহের? সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে হচ্ছে বুধ গ্রহের। সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি থাকে সেই গ্যাসের নাম কি? হাইড্রোজেন গ্যাস বলা হয়। যে মৌলিক গ্যাস বেশি থাকে তার নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। বিজ্ঞানী হাবল মহাবিশ্ব বিজ্ঞানী হাবল বলেন মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। এই প্রশ্নটা এভাবে আসে যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে বিজ্ঞানী হাবল। শান্ত সমুদ্র কোথায় অবস্থিত? শান্ত সমুদ্র অবস্থিত হচ্ছে চন্দ্রে। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। আলবার্ট আইনস্টাইন সমধিক পরিচিত কিসের জন্য? আলবার্ট আইনস্টাইন সমধিক পরিচিত হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের জন্য পরিচিত তিনি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের জন্য পরিচিত হলেন আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন কত সালে? আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন হচ্ছে 1905 সালে। চিরায়ত বা নিউটনীয় বলবিদ্যার স্থান, কাল এবং দৈর্ঘ্য কোনটি? চিরায়ত নিউটনীয় বলবিদ্যার স্থান, কাল ও দৈর্ঘ্য হচ্ছে পরম বা নিরপেক্ষ রাশি। আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও দৈর্ঘ্য কেমন? আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল বা দৈর্ঘ্য হচ্ছে আপেক্ষিক বা পরিবর্তনশীল।
আপেক্ষিক তত্ত্ব কত প্রকার? আপেক্ষিক তত্ত্ব 2 প্রকার। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য কয়টি? আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য হচ্ছে 2টি। শূন্যস্থানে পর্যবেক্ষকের নিকট আলোর বেগ কেমন? শূন্যস্থানে পর্যবেক্ষকের নিকট আলোর বেগ হচ্ছে ধ্রুবক। এটা কিন্তু আসে, বেশ এসেছে এই প্রশ্নটা। শূন্যস্থানে আলোর বেগ পর্যবেক্ষকের নিকট কোনটি? এটা হচ্ছে ধ্রুবক। আপেক্ষিকতা অনুসারে গতিশীল অবস্থায় বস্তুর কি হয়? বস্তুর হচ্ছে দৈর্ঘ্য সংকুচিত হয় এবং সময় এবং ভর বৃদ্ধি পায়। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরের জন্য আইনস্টাইনের বিখ্যাত সমীকরণের নাম কি? ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরের জন্য আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ হচ্ছে E=mc²। কসমিক বা রে বা ব্ল্যাক হোল থেকে আমরা কিছু প্রশ্ন দেখব এখানে। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে কি বলা হয়? মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে বলা হয় মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কে? মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান হচ্ছে বিজ্ঞানী হেস। 1936 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে আঘাত করলে কোন মহাজাগতিক রশ্মি, আবার পড়ছি, মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে আঘাত করলে কোনটি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে নিউট্রন এবং প্রোটন তৈরি হয়। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, আলফা কণা, পাই, মেসন, মিউ মেসন এবং ফোটন ইত্যাদি কণা তৈরি হয়। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন কে? কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন হচ্ছে মার্কিন বিজ্ঞানী জন হুইলার। কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেছিলেন। মার্কিন বিজ্ঞানী জন হুইলার কত সালে কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেছিলেন? 1969 সালে কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেছিলেন। কোন তারকার ভর সূর্যের ভরের 3 গুণের বেশি হলে সেগুলো পরিণত হয় কিসে? কোন তারকার ভর সূর্যের ভরের 3 গুণের বেশি হলে সেগুলো পরিণত হয় হচ্ছে কৃষ্ণ গহ্বরে। কৃষ্ণবিবরের আয়তন কত? কৃষ্ণবিবরের আয়তন হলো সসীম। পরের প্রশ্নে যাচ্ছি, একটু সাথে থাকবেন। কৃষ্ণবিবরের ঘনত্ব, ভর এবং অভিকর্ষ ত্বরণ মুক্তিবেগ কেমন? কৃষ্ণবিবরের ঘনত্ব, বল, ভর, অভিকর্ষ ত্বরণ এবং মুক্তিবেগ হচ্ছে প্রায় অসীম। কৃষ্ণবিবরের মধ্যে বা কাছাকাছি কোনো বস্তু আসলে তা আর বাইরে আসতে পারে না, এর কারণ কি? কৃষ্ণবিবরের মধ্যে বা কাছাকাছি কোনো বস্তু আসলে তার বাইরে আসতে পারে না, কারণ এর মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে অনেক বেশি, প্রবল মাধ্যাকর্ষণ শক্তি এতে রয়েছে। কৃষ্ণবিবর থেকে কোনো আলো আসতে পারে না বলে আমরা একে কীরকম দেখি? আমরা একে কালো দেখি। তাহলে কৃষ্ণবিবর থেকে কিন্তু কোনো আলো আসতে পারে না। কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলা হয় ঘটনা দিগন্ত। তাহলে কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে কি বলা হয়? কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলা হয় ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন। পরের প্রশ্ন, আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি 1900 সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছিলেন। মনে রাখার চেষ্টা করবেন, ম্যাক্স প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছিলেন 1900 সালে। এটা কিন্তু বহুবার আসা প্রশ্ন। কোয়ান্টাম তত্ত্বটা কি? কোয়ান্টাম তত্ত্বটা একটু জেনে রাখুন। আলোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়।
শক্তির এই শক্তির এই সর্বনিম্নমানের কণিকাকে বলা হয় কোয়ান্টাম বা ফোটন। আলোর কোয়ান্টাম তত্ত্বটা আপনারা একটু পজ করে ভালো করে পড়ে নেবেন। আলোর কোয়ান্টাম তত্ত্বটাই আসে প্রশ্ন হিসাবে। ফোটন সম্পর্কে প্রথম ধারণা দেন কে? ফোটন সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে ফোটন সম্পর্কে প্রথম ধারণা দেন। আলোর কণা বা কোয়ান্টামের নাম ফোটন দেন কে? আলোর কণা বা কোয়ান্টামের নাম ফোটন দেন হচ্ছে লুইস। 1916 সালে আলোর কণা বা কোয়ান্টামের নাম দেন ফোটন। একটি ফোটনের শক্তি কত? একটি ফোটনের শক্তির সূত্র হচ্ছে এটা, মনে রাখার চেষ্টা করবেন। ফোটনের নিশ্চল ভর বা স্থিতিভর কত? ফোটনের নিশ্চল ভর বা স্থিতিভর হচ্ছে 0। ফোটনের সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ। ফোটন কেমন? ফোটন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নাই। ফোটন তড়িৎ নিরপেক্ষ, ফোটনের কোনো চার্জ নাই। আমরা এবার পড়ব হচ্ছে হিগস বোসন কণা। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস 1964 সালে শক্তি হিসাবে এমন একটি কণার ধারণা দেন যা বস্তুর ভর সৃষ্টি করে এবং যার ফলে মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হয়েছে। এই কণাটাই হচ্ছে হিগস কণা। হিগের কণা সৃষ্টিতে অবদান রাখা বাংলাদেশি বিজ্ঞানীর নাম কি? হিগের কণা সৃষ্টিতে অবদান রাখা বাঙালি বিজ্ঞানীর নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, বিজ্ঞানী হিগের সাথে সত্যেন্দ্রনাথকে জড়িয়ে হিগের কণার নাম কি দেওয়া হয়? বিজ্ঞানী হিগের সাথে সত্যেন্দ্রনাথকে জড়িয়ে এর নাম দেওয়া হয় হিগস বোসন কণা। যেহেতু দুইজনেরই এখানে অবদান ছিল, সেজন্য এটার নাম হচ্ছে হিগস বোসন কণা। বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কণা পরিসংখ্যান তত্ত্ব এতে ছিল। পরের প্রশ্ন, হিগস বোসন কণা কবে আবিষ্কৃত হয়? 4 জুলাই 2012 সালে হিগস বোসন কণা আবিষ্কৃত হয়। এটা কিন্তু খুব বেশি দিন আবিষ্কৃত হয়নি, 2012 সালের 4 জুলাই এটি আবিষ্কৃত হয়েছিল, হিগস বোসন কণা। ঈশ্বরকণা আবিষ্কারের ঘোষণা দেয় কে? ঈশ্বরকণা আবিষ্কারের ঘোষণা দেয় হচ্ছে ইউরোপের প্রভাবশালী বিজ্ঞান সংস্থা CERN, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, CERN ঈশ্বরকণা আবিষ্কারের ঘোষণা দেয়। হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য 2013 সালে নোবেল পুরস্কার হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য 2013 সালে নোবেল পুরস্কার পান কে? পিটার ডব্লিউ হিগস এবং ফ্রাঁসোয়া ইংলার্ট হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মনে রাখার চেষ্টা করবেন, এই 2013 সালে হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য পিটার ডব্লিউ হিগস এবং ফ্রাঁসোয়া ইংলার্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে ছিল সাধারণ বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান অংশ থেকে বেশ কয়েকটি প্রশ্ন। পুরা আয়োজনটি আপনি বারবার দেখুন, তাহলে আপনার এ সম্পর্কিত প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আধুনিক বিজ্ঞান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসতেছে বিসিএস সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায়, যেগুলোতে বিজ্ঞান অন্তর্ভুক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। অযথা রিলস দেখে কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট না করে জীবন গঠন করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে গড়ে তোলার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলোই করুন। আল্লাহ হাফেজ।